ফেরিস হুইল নিজের ধীর গতিতে ঘুরছে। আধার আর তারার কেজ ধীরে এতদম টপে যাচ্ছে। তারা নিচের দিকে তাকাতেই ভয়ে জর্জর হয়ে শক্ত করে সিট খামচে ধরে। আধার তারার অবস্থা দেখে কিছুটা হেসে ওকে রাগানোর জন্য বলে, আধার ভয় করছে? তারা মাথা নাড়িয়ে, আধার কিন্তু তুমিই তো বলছিলে ফেরিস হুইলে উঠবে, এখন নিজেই ভয় পাচ্ছ। তারা তখন বুঝিনি উপর থেকে এত ভয়ঙ্কর লাগবে। আধার ভয়ঙ্কর? ভয়ঙ্কর লাগছে না, বরং সুন্দর লাগছে। তারার পাশে বসে নিচে তাকিয়ে দেখো সবকিছু কত ছোট দেখা যাচ্ছে। তারা আমি দেখব না। চোখ খিচে বন্ধ করে আমি নিচে যাব। প্রায় কেঁদে দিবে এমন অবস্থা। আধার তা তো সম্ভব না। যে পর্যন্ত এটা নিচে না যায় আমরাও নিচে নামতে পারব না। তারা আমার ভয় করছে। যদি এখন এটা ভেঙে পড়ে যায়? ভয় ভয়। আধার এমন কিছুই হবে। তুমি তাকাও আমার দিকে। তারা না, আমি তাকাবো না। ভয় ভয়। আধার মুচকি হাসছে তারার অবস্থা দেখে। এতক্ষণ কত সাহস নিয়ে কথা বলছিল, কিন্তু যখনই কেজ একদম উপরে চলে আসলো তারার সাহস সব ফুস হয়ে গেল। আধার তারার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে ওকে বলতে শুরু করে, আধার তারা দেখো, চোখ খুলো আর আমার দিকে তাকাও। তারা তবুও চোখ বন্ধ করেই আছে। আধার তাকাও। তারা এবার মিটমিট করে নিজের চোখ খুলে, কিন্তু আশেপাশে তাকায়নি, ও সোজা আধারের দিকে তাকিয়ে আছে। আধার দেখো, আমি তোমার হাত ধরে আছি, তাই ভয়ের কিছুই নেই। যতক্ষণ আমি তোমার পাশে তোমার হাত ধরে আছি কোনো ধরনের বিপদকে তোমার ধারের কাছেও ঘেঁষতে দিব না। তারার ভয় এখন কিছুটা কমছে। আধারের হাত ধরে নিজেকে অনেক নিরাপদ মনে হচ্ছে ওর। আধার, ওই দেখো ফুয়ারা। নিচে দেখিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে। তারা আধারের কথা অনুযায়ী তাকায়। সত্যিই উপর থেকে সবকিছু অনেক সুন্দর দেখা যাচ্ছে। ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্যের লালচে রশ্মি গ্লাস ভেদ করে ওদের উপরেই পড়ছে। আধার দেখো, ডুবন্ত সূর্যটাকে কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তারা একদম ডিমের কুসুমের মতো টেস্টি। তারার কথা শুনে আধার হোঁচকিয়ে ওর দিকে তাকায়। আধার পরিবেশটাকে রোমান্টিক করার জন্য বলছিল, কিন্তু তারা বেচারা সূর্যকে ডিমের কুসুম বানিয়ে ফেলল। আধার সূর্যটাকে ডিমের কুসুমের মতো লাগছে অসহায় চোখে। তারা শুধু ডিমের কুসুম না, টমেটো, লাল আপেল, বেরি, কমলা, একটু একটু কুমড়োর মতো লাগছে। আধার তরমুজও বলে ফেলো, ওটা বাদ রাখলে কেন? আরই চোখে। তারা তুমি আসলেই গাধা। সূর্যকে তরমুজের মতো লাগবে কেন? তরমুজ তো বাইরে দিয়ে সবুজ রঙের হয়। সূর্য কি সবুজ নাকি? আধার কিছু বলল না প্রতি উত্তরে। কারণ ও জানে তারাকে কিছু বোঝানোর চেষ্টা করাও বৃথা। আধার বড় একটা নিঃশ্বাস ফেলে তারার সাথে সানসেট দেখায় মনোযোগ দেয়। স্কুল বেঞ্চে বসে আছে আরভান আর আরজু। আরজু আরভানকে ওর ছোট থেকে এই পর্যন্ত জমতে থাকা সব কথা যা ও আরভানকে বলতে চেয়েছিল সব বলছে। আরভান শুধু আরজুর দিকে তাকিয়ে ওর কথাগুলো শুনছে। ওর কাছে বলার জন্য অনেক কিছু আছে, কিন্তু ও বলতে পারছে না। আরজু কথা বলতে বলতে হঠাৎ চুপ হয়ে যায়, তারপর আরভানের দিকে তাকিয়ে চোখ দুটো ছোট ছোট করে ওকে বলে, আরজু, কখন থেকে আমিই বলে যাচ্ছি, তুমি তো কিছুই বলছো না আরব। আরভান, আমার বলার মতো তেমন কিছুই নেই। আরজু, সত্যিই বলার মতো কিছু নেই? আরভান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আরজু কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করল, আরজু, তাহলে আমি প্রশ্ন করি, তুমি উত্তর দাও।
আরভান ঠিক আছে, বলো তুমি কি জানতে চাও? হঠাৎ করেই আরজুর উৎফুল্ল চোখ দুটোতে অভিমান ফুটে ওঠে। ঠোঁটের হাসিটা এখনো আছে, তবে সেটা মন থেকে না। আরজু সত্যি সত্যি উত্তর দিবে কিন্তু। আরভান ওকে। আরজু মেয়েটিকে? হঠাৎ আরজুর এমন প্রশ্নে হোঁচকিয়ে যায় আরভান। আরভান, কোনো মেয়ের কথা বলছ? আরজু, সেদিন ক্লাবে যার জন্য তোমার চোখে পানি ছিল। শীতল কণ্ঠে। আরভান আরজুর প্রশ্নের কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। কিন্তু ও কিছুই লুকাতে চাচ্ছে না আরজুর কাছ থেকে। কিন্তু আরভান জানে কথাগুলো শুনে আরজুই সবচেয়ে বেশি কষ্ট পাবে। আর আরভান ওকে কষ্ট দিতে চাচ্ছে না। আরভানকে চুপ থাকতে দেখে আরজু আবার বলে, আরজু, তুমি বলেছিলে সত্যি সত্যি উত্তর দিবে আরব। আরভান না চাইতেও ওর আরজুকে সব বলতে হয়। আরভান আকাশী। আরজু আকাশী? আরভান, হুম, আমি রেখেছিলাম এই নামটা ওর জন্য। হেসে, ওর আসল নাম হচ্ছে শবনম। তুমি যদি ওর সাথে একবার দেখা করো না, তাহলে তুমিও ওকে ভালোবেসতে শুরু করবে। আরজু এখন কোথায়? ও ছলো ছলো চোখে। আরভান ওর ভালোবাসার মানুষের সাথে, আধারের সাথে। আরজু মানে? অবাক হয়ে। আরভান, হুম, কারণ ও আমার ভালোবাসা, কিন্তু আমি ওর ভালোবাসা নাট। আরভান আরজুকে সবকিছু বলতে শুরু করে। শবনমের সাথে ওর পরিচয়, ওদের এক্সিডেন্ট, ওদের এখানে চলে আসা। আরজু শুধু অবাক চোখে আরভানের কথাগুলো শুনছে। অজান্তেই ওর চোখ ভিজে উঠেছে। চাবির রিং আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে হাঁটছে আরমান। হঠাৎ সামনে সুহানাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে থমকে দাঁড়ায় ওঠ। আরমান সুহানার কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখে একটা ছেলে সুহানার পাশে এসে দাঁড়িয়েছে। আরমানের চোখ দুটো কপালে উঠে যায়। ছেলেটা সুহানাকে কিছু নোট দেখিয়ে দিচ্ছে, কিন্তু একটু বেশিই গা ঘেঁষে। সুহানাকে ছেলেটার এত কাছাকাছি দেখে আরমানের মনে হচ্ছে ওর শরীরের কাটা ঘায়ে কেউ মরিচের গুঁড়া লাগাচ্ছে। আরমান নিজেকে বেশিক্ষণ দমিয়ে রাখতে পারল না, সোজা ওদের দুজনের মাঝে গিয়ে দাঁড়ায় ও। ছেলেটাকে ধাক্কা দিয়ে সুহানার থেকে সরিয়ে নিজে ওদের দুজনের মাঝে দাঁড়িয়ে গেছে ও। সুহানা আর ছেলেটা দুজনেই অবাক চোখে তাকিয়ে আছে আরমানের দিকে। আরমান ওদের দৃষ্টি উপেক্ষা করে উল্টো প্রশ্ন করে ওদের, আরমান, কি করছো তোমরা? ওহ, নোটস। আমাকেও দেখাও, পরীক্ষায় কাজে আসবে। সুহানা আরমানের কাণ্ড কারখানা আর এমন অদ্ভুত আচরণের কারণ বুঝতে পারছে না। কিন্তু হঠাৎ এভাবে পড়ায় ডিস্টার্ব করাই ওর রাগ লাগছে অবশ্য। সুহানা, তুমি নোটস দিয়ে কি করবে? তোমাকে যদি কোয়েশ্চন পেপারও এনে দেওয়া হয় তবুও তুমি ফেইলই করবে। রেগেট, জেড, চলো আমরা লাইব্রেরি যাই, ওখানে কেউ আমাদের ডিস্টার্ব করবে না। জেড ওকে। আরমান হা হয়ে ওদের দুজনের কথা শুনছে। প্রথমত সুহানা ওকে অপমান করল, তারপর আবার এভয়েডও করছে। সুহানা আর জেড লাইব্রেরি চলে যায়, কিন্তু আরমানও কম যায় না, ও ওদের পিছু চলে যায়। সুহানা একটা চেয়ার টেনে বসে পড়ে, কিন্তু জেড বসার জন্য চেয়ার টানতেই সেই চেয়ারে আরমান বসে পড়ে। জেড কিছু বলতে গিয়েও বলল না, অন্য পাশে গিয়ে বসে পড়ল ও। সুহানা, আরমান, তুমি কি শুরু করেছ? হ্যাঁ, ধীরে ধীরে বলল আরমান। আমি আবার কি করলাম? আমি তো এখানে পড়তে এসেছি। সুহানা, সত্যি পড়তে এসেছ? আরমান, অবভিয়াসলি। সুহানা, ঠিক আছে, তাহলে চুপচাপ পড়বে, কোনো প্রকার ডিস্টার্ব করবে না। আরমান হুম মাথা নাড়িয়ে। সুহানা অবাক হয় আরমানের হঠাৎ এমন বদলানো রূপ দেখে। আরমান, তুমি কি ভেবেছ আমি তোমাকে একা ছেড়ে দিব যেন পড়ার বাহানায় তুমি নিজেদের লাভ স্টোরি শুরু করো?
জেদের দিকে তাকিয়ে মনে মনে, কখনো না। দরকার পড়লে আমি তোমাদের সাথে পড়ব, তবুও তোমাদের একা ছাড়ব না। আরভান আর আরজু পাশাপাশি বসে আছে। আরভান গাড়ি ড্রাইভ করছে আর আরজু ওর পাশে বসে। দুজনেই চুপচাপ। আরভানের কথা শোনার পর আর কোনো ধরনের প্রশ্ন করেনি আরজু। ও চায়নি আরও প্রশ্ন করে আরভানকে কষ্ট দিতে, কিন্তু ও নিজেও কষ্ট পাচ্ছে, সেটা আরভানের সামনে প্রকাশ করতে পারছে না আরজু। আরজুর বাসার সামনে গাড়ি থামায় আরভান। আরজু গাড়ি থেকে নেমে যেতেই আরভান ওকে বলে, আরভান আবার দেখা হবে। আরজু বাই। আরজু বাড়ির ভিতরে চলে যেতেই আরভানও চলে যায়। আরজু সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফুপিয়ে কেঁদে ওঠে। আরজু আরব আমাকে ভালোবাসে না, ও অন্য কাউকে ভালোবাসে। কিভাবে পারল আরব এমনটা করতে? ও তো আমাকে কথা দিয়েছিল, তাহলে কিভাবে ভুলে যেতে পারল ও আমাকে? এতদিন আমি এটা ভেবে কষ্ট পাচ্ছিলাম যে কেন আমি আমার আরবকে খুঁজে পাচ্ছি না, কবে ফিরবে ও? কিন্তু এখন ও ফিরেছে, ওকে খুঁজে পেয়েছি আমি। কিন্তু এই আরব আমার আরব না, ওকে পেয়েও হারিয়ে ফেলেছি আমি কেন? এখন আমাকে এটা ভেবে কষ্ট পেতে হবে যে আরব অন্য কাউকে ভালোবাসে। কেন কেন কেন? আরজু রুমের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফালাচ্ছে আর কাঁদছে। টেবিল থেকে একটা ফুলদানি তুলে সোজা সেটা আয়নায় ছুঁড়ে মারে আরজু। আয়না ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আচমকা ফ্লোরে বসে পড়ে ও। ভাঙা কাচের টুকরোয় নিজের প্রতিবিম্ব দেখতে পারছে আরজু। প্রতিবিম্বগুলোর দিকে তাকিয়ে হিচকি তুলতে তুলতে বলে আরজু, আরজু আমার সাথেই এমন কেন হলো? ও যদি আমার ভাগ্যে নাই থাকে তাহলে কেন আবার ফিরতে দিল ওকে আমার জীবনে? কেন? সময় নিজ গতিতে চলছে। প্রায় 1 মাস গড়িয়ে গেছে। আধারের সাথে প্রতিদিন দেখা করে শবনম। ওর সাথে দেখা করা, কথা বলা সবকিছুর মধ্যে আলাদা একটা অনুভূতি অনুভব করে ও। এক কথায় বলতে গেলে আধারকে অজান্তেই ভালো লেগে গেছে ওর, অথবা বলা যায় এটা ভালোবাসা। আরমান আর সুহানার গাড়িও ধীরে ধীরে এগোচ্ছে। আরমান এখন সুযোগ পেলেই সুহানার পিছু লাগে, তবে আগের মতো ঝগড়া করার জন্য না, বরং সুহানা যেন অন্য কারো না হয় তার জন্য। সুহানাকে এখন অন্য কোনো ছেলের সাথে সহ্যই করতে পারে না আরমান। হঠাৎ ওর মধ্যে সুহানার প্রতি অনুভূতির এই পরিবর্তন কিভাবে, কখন, কেন হলো সেটার উত্তর ও নিজেও খুঁজে পাচ্ছে না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তর জানার। অন্যদিকে আরভান আর আরজু, ওদের দেখা হয়, কথা হয়, তবে ওদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি, যেটা ওদের মধ্যকার দূরত্বটা কমতে দিচ্ছে না। সকাল সকাল আধারের সাথে দেখা করার জন্য বেরিয়ে যায় তারা। প্রতিদিনই এভাবে ওর সাথে দেখা করে ও, আজও এর ব্যতিক্রম হল না। আজকে ওরা মুভি দেখবে সে প্ল্যান করেছে। তারা গাড়ি নিয়ে বের হয়নি, একটা ক্যাব বুক করেছে ও। মনটা একদম ফুরফুরে লাগছে আজকে তারার, আধারের সাথে দেখা হবে ভেবেই ঠোঁটের হাসিটা আরও প্রশস্ত হচ্ছে ওর। কিছু সময়ের মধ্যেই ক্যাব থামে সেন্ট জর্জ ওপেন এয়ার সিনেমা হলের সামনে। তারা লোকটাকে টাকা দিয়েই আশেপাশে তাকিয়ে আধারকে খুঁজে। আধার রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে কিছু একটা কিনছে ও। তারা ভালোভাবে খেয়াল করেই দেখে আইসক্রিম কিনছে আধার। আইসক্রিম কেনা শেষ করেই আধার সামনে তাকায়। তারাকে দেখে একটা হাসি দিয়ে হাতের আইসক্রিমগুলো দেখায় ও। আধার ইশারায় তারাকে বলে, তুমি ওখানেই দাঁড়াও, আমি আসছি। আধার তারার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই একটা কালো রঙের বড় গাড়ি তারার সামনে এসে থামে। আধার এপাশ আসতেই গাড়িটি চলে যায়, কিন্তু তারা আর আগের জায়গায় নেই। ভয়ে আধারের বুক কেঁপে ওঠে। আইসক্রিমগুলো সাথে সাথে হাত থেকে পড়ে যায় ওর। আধার,
শবনম বলে দৌড় দেয় গাড়িটির পেছনে। কিন্তু গাড়িটি এতক্ষণে নাগালের বাইরে চলে গেছে। আধারের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে, কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করে আরভানকে কল করে ও। আধার হ্যালো আরভান। অফিসে কাজ করছিল আরভান। হঠাৎ আধারের কল আসায় কিছুটা অবাক হয় ও। রিসিভ করতেই আধারের কথাগুলো শুনে ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। ফোন কানে রাখা অবস্থাতেই রিয়াদ বলে চেঁচিয়ে উঠে আরভান। সবে পানির গ্লাসটা মুখে তুলেছিল রিয়াদ, হঠাৎ আরভানের এমন চিৎকারে নাকে মুখে পানি উঠে যায় ওর। কোনো মতে কাশি থামিয়ে এক প্রকার দৌড়ে আরভানের কাছে যায় ও। তারাকে এনে একটা চেয়ারে বেঁধে রেখেছে কিছু লোক। তারা ভয়ে চুপসে গেছে, গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না ওর। লোকগুলো কারা, ওকে কেন এভাবে তুলে এনেছে, এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। লোকগুলো অন্ধকার রুমে ওকে আটকিয়েই বেরিয়ে যায়। লোকগুলো বের হতেই তারা জোরে জোরে নিঃশ্বাস নেয়। তারা আমাকে কি কিডন্যাপ করেছে এরা? অবাক হয়ে, অবশ্যই কিডন্যাপই করেছে, কিন্তু কেন? তারার হঠাৎ মনে হয় এমন পরিস্থিতি ওর চোখের সামনে আরও একবার হয়েছিল। আগেও এমনভাবে চেয়ারে হাত বাঁধা অবস্থায় অন্ধকার রুমে ছিল ও। কিন্তু কিছুই মনে করতে পারছে না তারা। মাথাটা যেন ঝিম ধরে যাচ্ছে ওর। হঠাৎ তারা অনুভব করে ও এখানে একা না, ওর সাথে আরও কেউ আছে। পেছনে মাথা ঘুরিয়ে দেখার চেষ্টা করে তারা, কিন্তু পারে না। এক প্রকারে চেয়ার সহ লাফিয়ে ঘুরে বসে তারা। ওর পেছনেই অন্য চেয়ারে একটা মেয়ে বাঁধা। মেয়েটির সেন্স নেই আর চুলগুলো দিয়েও মুখ ঢেকে আছে, তাই বোঝা যাচ্ছে না কেট। তারা ওকেও কিডন্যাপ করেছে? আল্লাহ, লোকগুলো খুব ডেঞ্জারাস মনে হচ্ছে। ভয়। হ্যালো, তুমি ঠিক আছো? মেয়েটির উদ্দেশ্যে বলল তারা। চোখ খুলো প্লিজ। তারার ডাকে কিছুটা নড়ে ওঠে মেয়েটি। মাথাটা তুলতেই চুলগুলো সরে যায়। মেয়েটি অন্য কেউ নয়, বরং আরজু। সকালে হসপিটাল যাওয়ার পথে ওকেও কিডন্যাপ করেছে লোকগুলো। আরজুকে দেখেই চিনতে পারে তারা। সেদিন হোটেলে দেখেছিল ও আরজুকে আরভানের সাথে। তারা, আরে তুমি তো সেই আরভানের সাথে দেখেছিলাম তোমাকে। তুমি এখানে কিভাবে? আরজু তুমি? প্রশ্নবোধক দৃষ্টিতে। তারা, আমি তারা। আরজু কিছুক্ষণ তারার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে। আরজু শবনম। তারা, শবনম। অবাক হয়ে, তুমি হয়তো ভালো করে শুনোনি, আইম তারা। আরজু সরি তারা। তারা, সমস্যা নেই। আচ্ছা, ওরা তোমাকে কেন কিডন্যাপ করেছে? আরজু জানি না। তারা, আমিও জানি না। মন খারাপ করে, তবে চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই বেরিয়ে যাব এখান থেকে। আরজু তুমি এত সিউর কিভাবে? তারা, কারণ আমি আরভানকে চিনি। আমাকে কিডন্যাপ করা হয়েছে শুনলে ও জমিন খুঁড়ে হলেও আমাকে খুঁজে বের করবে। তারপর এই SRK গুলোকে একদম দুনিয়া পার করিয়ে দিবে। আরজু SRK? শাহরুখ খান? তারা, শাহরুখ খান নাইস ফর স্টুপিড, আর ফর রাবিশ, কে ফর খবিশ, ইংরেজি স্পেলিং আর কি। তারার কথায় ফিক করে হেসে দেয় আরজু, তারপর বলে। আরজু সত্যিই আরভান যেমন বলেছিল তুমি ঠিক তেমনই। তারা, আচ্ছা আরভান কি হয় তোমার? আরজু, বন্ধু। মলিন হেসে, আর তোমার? তারা, ও তোমাকে বলেনি? হি ইজ মাই কাজিন। একটা কথা বলি? আরজু, বলো। তারা, তুমি দেখতে খুব সুন্দর। আমার ফেভারিট অ্যাক্ট্রেস দিলরুবা দিলমুরাত একদম তার মতো। আরজু, রিয়েলি? হেসে, তুমিও খুব সুন্দর। ওরা দুজন এভাবেই টুকটাক কথা বলছে। ওদের দেখলে কেউ বলবেই না যে ওরা কিডন্যাপ হয়েছে।
বরং মনে হচ্ছে একদম স্বাভাবিক পরিস্থিতিতে আছে ওরা। আধার আর আরভান যথা সাধ্য চেষ্টা করছে তারার ইনফরমেশন বের করার, কিন্তু কোনো ইনফরমেশনই ওরা পাচ্ছে না। দুজনেরই অবস্থা খারাপ, ভয় যদি খারাপ কিছু ঘটে। হঠাৎ আরভানের ফোনে একটা মেসেজ আসে। আরভান সাথে সাথে মেসেজটা পড়ে। মেসেজটা পড়তেই ঘাড়ের রগ যেন দাঁড়িয়ে যায় ওর। রাগে শক্ত করে ফোনটা চেপে ধরে ও। আধার কার মেসেজ? আরভান ইফাজ। রেগে একটা পুরনো ফ্যাক্টরির গোডাউনের সামনে এসে দাঁড়ায় আধার, আরভান আর রিয়াদ। আরভান, আমি ভিতরে যাচ্ছি আর তোমরা সবকিছু প্ল্যান অনুযায়ী করো। রিয়াদ, বসো, একা যাওয়া ঠিক হবে না আপনার, এটা বিপজ্জনক। চিন্তিত হয়ে আরভান, এটা আমার জন্য চিন্তা করার সময় না রিয়াদ। তাছাড়া ওর জন্য আমি সব বিপদ অতিক্রম করতে পারি, অবশ্য অনেকবার করেছিও। আধারের দিকে তাকিয়ে কথাগুলো বলল ও। আরভান কথাটা বলে চলে যেতে নিলেই আধার ওর হাত ধরে। আরভান কিছুটা অবাক দৃষ্টিতে তাকায় আধারের দিকে। আধার, বি সেফ, সাবধানে থেকো। আধারের কথায় আরভান খানিকটা হেসে বলে। আরভান কথাটা সত্যিই যে পরিস্থিতি শত্রুদেরও বন্ধু বানিয়ে দেয়। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, ওদের জন্য আমি একাই যথেষ্ট। তুমি শুধু তোমার শবনমে ছাড়ানোতে মনোযোগ দাও। আরভান আর কিছু না বলে চলে যায়। আধার আর রিয়াদ অপেক্ষা না করে পেছনের গেট দিয়ে ভিতরে ঢুকে। আরভান ভিতরে প্রবেশ করতে নিলেই ইফাজের গার্ডরা ওর তালাশি নেয়, যেন কোনো প্রকার অস্ত্র নিয়ে ভিতরে ঢুকতে না পারে। আরভান, হয়েছে? ভ্রু উঁচু করে গার্ডগুলো সরে দাঁড়ায়। আরভান নিজের কোটটা দুহাত দিয়ে ঝেড়ে সামনে হাঁটা ধরে। একটা রাউন্ড টেবিলে বসে আছে ইফাজ আর তাকে ঘিরে আছে তার গার্ডরা। আরভানকে দেখেই মুখে শয়তানি হাসি নিয়ে বলতে শুরু করে ও। ইফাজ, ওয়েলকাম এগেইন আরভান খান। আরভান, শবনম কোথায়? দাঁতে দাঁত চেপে ইফাজ, এত তাড়া কিসের? হ্যাভ আ সিট, ও ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আরভান ইফাজের অপোজিটে বসে পড়ে, তাও আবার পায়ের উপর পা তুলে। আরভানের কাজে ইফাজ হেসে দেয়, তারপর বলে, ইফাজ, তো চা না কফি? আরভান, মেইন পয়েন্টে আসো। এসব ফালতু কথা বলে আমার আর নিজের সময় নষ্ট করো না। ইফাজ, ওকে ওকে, রাগ করছো কেন? ইফাজ ওর গার্ডকে ইশারা করতেই গার্ডটা আরভানের সামনে একটা কাগজ রাখে। আরভান ভ্রু কুঁচকে তাকায় ইফাজের দিকে। আরভান, কি এটা? ইফাজ, বেশি কিছু না, তোমার লিগেল ইললিগেল প্রপার্টির পেপারস। জাস্ট একটা সাইন করো, তারপর তোমার সব প্রপার্টি আমার আর শবনম তোমার। আরভান সিরিয়াসলি হেসে, আমি ভাবলাম তুমি যেহেতু শবনমকে কিডন্যাপ করেছ, হয়তো তোমার মাথায় বড় কোনো প্ল্যান ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমি তো বলেই গিয়েছিলাম বয়স হয়েছে তোমার, তাই হয়তো রিস্ক নিতেও ভয় পাও এখন। তোমার মধ্যে আর আগের মতো সাহস নেই, এজন্যই তো আমাকে একা ডেকে জাস্ট সামান্য প্রপার্টির জন্য শবনমকে কিডন্যাপ করেছ। ভেবেছিলাম নিজের ছেলের প্রতিশোধ নিবে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তার বিপরীত। ইফাজ আরভানের কথায় কোনো প্রত্যুত্তর দিল না, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে অন্য কিছু ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। ইফাজ সময় নষ্ট না করে সাইন করে শবনমকে মুক্ত করে নাও। আরভান, আই ডোন্ট ট্রাস্ট ইউ, আমি আগে শবনমকে আমার সামনে দেখতে চাই। ইফাজ, তুমি এই মুহূর্তে আমার সাথে ডিল করার অবস্থাতে নেই আরভান, ভুলে যেও না। চুপচাপ সাইন করাতেই তোমার আর তোমার শবনমের মঙ্গল। আরভান কিছু ভেবে চুপচাপ সাইন করে পেপারসগুলো ইফাজের সামনে ছুঁড়ে মারে। আধার আর রিয়াদ পেছনের পথ দিয়ে ভিতরে প্রবেশ করছে। পেছনের পথে তেমন কোনো প্রোটেকশনের ব্যবস্থা করেনি ইফাজ, কারণ ও জানত না যে আধারও এখানে আসতে পারে। ও ভেবেছিল আরভান যেহেতু ওর চোখের সামনে থাকবে সেহেতু কিছু করতে পারবে না। আধার আর রিয়াদ সব রুমে সার্চ করছে, কিন্তু শবনম নেই।
হঠাৎ একটা রুমের দরজা খুলতেই শবনমকে দেখতে পায় ও। হাতের বাঁধা দড়িটা খোলার জন্য ইচ্ছেমতো যুদ্ধ করছে শবনম। হঠাৎ দরজা খোলার শব্দে সামনে তাকায় ও। শবনম তুমি? আধার। শবনম। আধার দ্রুত শবনমের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসে ওকে জড়িয়ে ধরে। আধার তুমি ঠিক আছো? স্বস্তির নিঃশ্বাস ফেলে। শবনম তুমি এখানে কিভাবে আসলে? অবাক হয়ে আধার শবনমকে ছেড়ে ওর হাতের বাঁধন খুলে দিয়ে ওকে দাঁড় করিয়ে নিয়ে বলে, আধার ওসব পরে বলবো, এখন চলো, এখানে থাকা রিস্কি। শবনমের হাত টেনে। শবনম আমরা যেতে পারবো না আরজুকে ছাড়া। আধার আরজু? শবনম হ্যাঁ, ওকেও ওরা কিডন্যাপ করেছে, কিন্তু কিছুক্ষণ আগে লোকগুলো ওকে কোথায় যেন নিয়ে গেল। আমাদের ওকে খুঁজতে হবে। চিন্তিত হয়ে আধার ঠিক আছে, তুমি রিয়াদের সাথে যাও, আমি খুঁজে বের করব আরজুকে। রিয়াদ হ্যাঁ, তারা চলো তুমি আমার সাথে। শবনম আমি কোথাও যাব না ওকে ছাড়া। জেদ করে। আধার ভালো করেই জানে শবনমের জেদ ও ভাঙতে পারবে না, তাই বাধ্য হয়ে রাজি হয় আধার। আধার ঠিক আছে চলো। আরভান এখন বলো শবনম কোথায়? দু হাত টেবিলে রেখে ঝুঁকে। ইফাজ এটা তো শবনমকে রিলিজ করার প্রাইজ, কিন্তু আরেকজনকে রিলিজ করার জন্য কি দিবে আরভান? ইফাজের কথায় অবাক হয় আরভান। ও বুঝতে পারছে না কার কথা বলছে ইফাজ। আরভান কার কথা বলছো তুমি? ইফাজ ওই মেয়েটা কি নাম যেন? মনে করার অ্যাক্টিং করে, ডক্টর। হ্যাঁ মনে পড়েছে, ডক্টর আরজু। আরজুর নামটা শুনেই মুখটা চুপসে যায় আরভানের। মনে অজানা ভয় ঝেঁকে ধরেছে ওকে। আরভান আরজু? অবাক স্বরে, ওকে এসবের মধ্যে কেন জড়াচ্ছিস তুই? রেগে, আইম ওয়ার্নিং ইউ, যদি আরজুর কোনো ক্ষতি হয় এখানেই মাটি খুঁড়ে জ্যান্ত পুঁতে ফেলবো আমি তোকে। সজোরে টেবিলে বাড়ি মেরে। ইফাজ কুল ডাউন আরভান। এত হাইপার হচ্ছ কেন? ও ঠিক আছে। আরভান রাগে ফুঁসছে শুধু। রাগ কন্ট্রোল করার জন্য হাত দুটো শক্ত করে মুঠো করে রেখেছে ও। আরভান আর কি চাই তোর? সব তো দিয়েই দিয়েছি। ইফাজ একটা জিনিস এখনো আছে। আরভান কি? ইফাজ তোর জান। কথাটা বলার সাথে সাথে একটা লোক খুব জোরে রড জাতীয় কিছু একটা দিয়ে আরভানের পেছনে আঘাত করে আর ও মাটিতে পড়ে যায়। একটা লোক আরজুকে ধরে এনে ইফাজের সামনে দাঁড় করাই। আরভানকে নিচে পড়ে থাকতে দেখে আরজু ভয় পেয়ে যায়। আরজু আরব। আরজু হাত ছাড়িয়ে আরভানের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটার শক্তির সাথে পেরে ওঠে না। ইফাজ তুই কি ভেবেছিলি শুধু তোর বাড়ি প্রপার্টি নিয়ে তোকে ছেড়ে দিব? ভুলে যাব নিজের প্রতিশোধ? আমার জীবনের একটাই স্বপ্ন ছিল তোকে শেষ করা। অনেকবার চেষ্টা করেছি আর প্রতিবারই তুই বেঁচে গিয়েছিস, কিন্তু এবার আর না। আগে তোকে শেষ করব, তারপর এই দুটো মেয়েকে, আর তারপর তোর পুরো পরিবারকে। আরভান শুনছে ইফাজের কথাগুলো, কিন্তু উঠে দাঁড়ানোর শক্তিও পাচ্ছে না। মাথা থেকে চুইয়ে রক্ত ঝরছে ওর, যা মেঝে ভাসিয়ে দিচ্ছে। আধার শবনম আর রিয়াদ আরজুকে খুঁজতে খুঁজতে হলের সামনে চলে আসে। সিঁড়ি থেকে নিচে তাকাতেই আরজুকে দেখতে পায় ওরা, কিন্তু সামনেই রক্তাক্ত অবস্থায় আরভান ফ্লোরে পড়ে আছে। আধার নোহ অবাক চোখে। শবনম আরভান? চেঁচিয়ে রিয়াদ ববস। শবনম আধারের কাছ থেকে হাত ছাড়িয়ে দৌড়ে নিচে নেমে যায়। আধার আর রিয়াদও নেমে আসে। ইফাজ অবাক ওদের এখানে দেখে। ওদেরকে ধরার জন্য ইফাজ গার্ডদের ইশারা করতেই মেইন ডোর দিয়ে আরভানের গার্ডরা হাতে গান নিয়ে সবাইকে ঘিরে নেয়। ইফাজ পুরোই স্তব্ধ, ও এত কড়াভাবে প্ল্যান করা সত্ত্বেও কিভাবে কি হয়ে গেল সব যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে।
আধার গিয়ে আরভানকে তুলে দাঁড় করাই। মাথার পেছনে হাত দিয়ে ঢুল ঢুল ভাবে দাঁড়ায় আরভান। ইফাজ সুযোগ বুঝে পালাতে নিলেই রিয়াদ ওকে ধরে ফেলে। তারা আরভান তুমি ঠিক আছো? কাঁদো কাঁদো গলায়। আরভান ইয়া হেসে আইম ওকে। আরজু ছাড়া পেয়েই দৌড়ে এসে আরভানকে জড়িয়ে ধরে। আরভান টাল সামলাতে না পেরে টেবিল শক্ত করে ধরে নেয় আর অন্য হাত দিয়ে আরজুকে আগলে ধরে ও। আরজু আরব কেঁদে দিয়ে। আরভানের গার্ডরা ইফাজের গার্ডদের ধরে ফেলেছে আর ইফাজকে ধরে আছে রিয়াদ। সবার খেয়াল এখন আরভানের দিকে। এই সুযোগে ইফাজ রিয়াদকে ধাক্কা দিয়ে সরিয়ে নিজের গান বের করে আরভানের দিকে গান তাক করে বলতে শুরু করে। ইফাজ এখান থেকে আমি বেঁচে ফিরতে পারবো না তা ভালো করেই বুঝে গিয়েছে, তাই বলে এটা না যে আমি হাত গুটিয়ে সারেন্ডার করে নিব। নো নো ওয়ে, আমি মরলে তোকে নিয়ে মরব। শবনম এক কোণে এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। ওর চোখে কিছু একটা ভাসছে। ইফাজ আরভানের দিকে গুলি করতেই আরভান আরজুকে সরিয়ে দেয়, সাথে সাথে গুলিটা ওর বুক ছুঁয়ে বেরিয়ে যায়। সবাই শোকট চোখে তাকিয়ে আছে আরভানের দিকে। আরভান ঠিক 2 কদম পিছিয়ে গিয়েছে। ইফাজ আরেকটা গুলি শবনমের দিকে ছুড়তেই আরভান ঝুঁকে নিজের পায়ের জিন্সটা একটু তুলে ওর গান বের করে ইফাজকে শুট করে দেয়। আরভান ইটস টাইম টু রিটায়ার ইফাজ। বাঁকা হেসে। এক গুলিতেই ইফাজ মাটিতে। আরভান বুক থেকে রক্ত চুইয়ে পড়ছে। ওর নিঃশ্বাসও ধীর হয়ে আসছে। আরভান পড়ে যেতে নিলেই আধার ওকে ধরে ফেলে। আধার আরভান আর ইউ ওকে? আরভানের চোখ বন্ধ হয়ে আসছে। আরজু কাঁদছে আরভানের অবস্থা দেখে। রিয়াদ বসকে হসপিটাল নিতে হবে। রিয়াদ আর বাকি গার্ডরা মিলে আরভানকে নিয়ে যায়, ওদের সাথে আরজুও চলে যায়, শুধু শবনম এক জায়গায় ঠাই দাঁড়িয়ে আছে। ওর চোখের পলক পড়ছে না, চারপাশটা যেন স্তব্ধ মনে হচ্ছে ওর কাছে। আধার তারা চলো, তারার হাত ধরে। কিন্তু তারা এখনো দাঁড়িয়ে আছে। আধার ঘাবড়ে যায় তারার অবস্থায়। হঠাৎ করেই তারা পড়ে যায়, সাথে সাথে আধার ওকে ধরে ফেলে। চোখ বন্ধ হয়ে গেছে ওর। আধার শবনম ঘাবড়ে। হসপিটাল। আরভান আর তারাকে স্ট্রেচারে করে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। আধার আর আরজু সহ সবাই স্তব্ধ হয়ে বাইরেই দাঁড়িয়ে আছে। 2 কেবিনেটের 2টা রেড লাইট জ্বলে ওঠে। অপারেশন চলছে আরভানের। এখনো ডক্টর বেরিয়ে আসেননি। শবনমের পাশে ওর হাত ধরে বসে আছে আধার। শবনমের এখনো সেন্স ফিরেনি। যদিও ডক্টর বলেছেন চিন্তার কিছু নেই, তবুও আধারের মন মানছে না। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ওর। আরভানের ওটির বাইরে বসে আছে আরমান, আরজু, রিয়াদ আর রুবা। আরমানের চোখ ফুলে গেছে, হাত দুটো লাগাতার কাঁপছে ওর। সুহানা এতক্ষণ আরমানের পাশে বসেছিল। ওর অবস্থা দেখে আরমানের হাত দুটো শক্ত করে নিজের হাত দিয়ে ধরে ও। সুহানা ডোন্ট ওয়ারি আরমান, কিছু হবে না আরভান ভাইয়ার। আরমান সত্যি তো? কাঁপা কাঁপা গলায়, আমার ভাইয়া ঠিক হয়ে যাবে তো? সুহানা হুম। আরভান ভাইয়া একজন ফাইটার, এত সহজে হার মানবে না দেখে নিউট। আরমান সুহানার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। আরজু যখন থেকে এসেছে শুধু বিড়বিড় করে প্রে করছে যেন আরভানের কিছু না হয়। এর মধ্যেই একজন নার্স বেরিয়ে আসে। সবাই নার্সকে ঘিরে ধরে আরভানের অবস্থার কথা জিজ্ঞেস করতে শুরু করে। নার্স, উনার অনেক ব্লাড গিয়েছে। প্রথমত মাথা থেকে, দ্বিতীয়ত বুক থেকে। ইমিডিয়েটলি আমাদের উনার গ্রুপের ব্লাড প্রয়োজন, কিন্তু আমাদের হসপিটালে ব্লাডটা নেই। অন্য হসপিটাল থেকে আসতেও অনেক বেশি সময় লাগবে, কিন্তু এত সময় নেই আমাদের হাতে। তাই আপনাদের মধ্যে কি কারো ব্লাড গ্রুপ ও পজিটিভ? সবাই নার্সের কথায় একে অপরের দিকে তাকায়, কিন্তু কারো ব্লাড গ্রুপ ও পজিটিভ না।
নার্স দেখুন, ব্লাডটা দ্রুত জোগাড় না করতে পারলে পেশেন্টের লাইফের ডেঞ্জার আরও বেড়ে যাবে। উনার অবস্থা এমনিতেই একদম ভালো না, সো প্লিজ থিঙ্ক। আধার, আমার ব্লাড ও পজিটিভ। পেছনে থেকে, নার্স আপনি চলুন আমাদের সাথে। আধার নার্সের সাথে কেবিনে চলে যায়। রুবা কিছুটা অবাক হয় আধারের কাজে। আরমান হঠাৎ উঠে রুবার সামনে দাঁড়িয়ে ঝাঝালো কণ্ঠে বলতে শুরু করে। আরমান দেখলে ফুপি, যার কাছ থেকে তার ভালোবাসার মানুষটিকে দূরে রাখার জন্য এত জঘন্য কাজ করলে, তুমি আজ সেই আরভান ভাইয়ের জন্য বিনা দ্বিধায় এগিয়ে আসলত। অনেক খারাপ করেছ তুমি ফুপি, অনেক খারাপ। রুবা লজ্জিত হয়ে মাথা নিচু করে নেয়। সকালেই আরমানের সাথে এ বিষয়ে ঝগড়া হয়েছিল রুবার। তখনই আরভানের দুর্ঘটনার কথা জানতে পেরে তৎক্ষণাৎ হসপিটালে ছুটে আসে ওরা। সুহানা দ্রুত এসে আরমানকে থামায়, কারণ এই পরিস্থিতিতে এই বিষয়টা টানা ঠিক হবে না। সুহানা, আরমান, এটা এসব কথা ডিসকাস করার সময় না। প্লিজ কাম ডাউন। আরমান নিজেকে নিয়ন্ত্রণ করে দুই হাত শক্ত করে মুঠো করে আগের জায়গায় বসে পড়ে। রুবা, আমি সত্যিই খুব খারাপ করেছি, কিন্তু আমি যা করেছি আমার বাচ্চার খুশির জন্য করেছি। কিন্তু ভুলই। এই ভুল যেহেতু আমি করেছি, এর শাস্তিও আমার প্রাপ্য। আমার আরভানকে আমার ভুলের শাস্তি দিবেন না। মনে মনে রুবা মুখে হাত দিয়ে ফুপিয়ে কাঁদছে আর আরভানের জন্য দোয়া করছে। সকালে পিটপিট করে চোখ খুলল শবনম। চোখে আলোর ঝিলিক পড়তেই কপালটা কুঁচকে নেয় ও। ডান হাত তুলতেই হাতে টান অনুভব করে ও। মাথা বাঁকিয়ে তাকিয়ে দেখে ক্যানোলা লাগানো। শবনম এসব কি মনে করার চেষ্টা করে। মাথায় একটু চাপ দিয়ে সব মনে করার চেষ্টা করতেই ধীরে ধীরে চোখের সামনে আগের পরের সব ঘটনা একের পর এক ভেসে ওঠে ওর। এক ঝটকায় উঠে বসে শবনম। উদ্বিগ্ন হয়ে পড়ছে ও। হাতের ক্যানোলা খোলার চেষ্টা করতেই একটা নার্স ছুটে আসে। নার্স, আপনি কি করছেন? শান্ত হন প্লিজ। শবনম, আমি ঠিক আছি। ক্যানোলা খুলে দাঁড়িয়ে গেল। নার্স শবনমকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ এতক্ষণে বেরিয়ে পড়েছে ও কেবিন থেকে। ঘুমিয়ে আছে আধার। রক্ত দেওয়ার ফলে অনেক ফুরবল হয়ে পড়েছে ও, তাই ডক্টর ইনজেকশন পুশ করেছে যেন কিছুক্ষণ রেস্টে থাকতে পারে। কেবিনের দরজা খুলে ধীর পায়ে প্রবেশ করে শবনম। পা দুটো কাঁপছে ওর। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কারণ কাঁদছে ও। তার সাথে একটু পরপর নাক টানছে। ধীর পায়ে আধারের সামনে এসে দাঁড়ায় শবনম। ঘুমন্ত আধারের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে শবনম। মুখটা শুকিয়ে গেছে আধারের, চুলগুলো অগোছালো হয়ে। ঘুমের ঘোরেও একটু পরপর বিড়বিড়িয়ে কিছু বলছে ও। শবনম নিজের চোখ মুছে আধারের পাশের চেয়ারে বসে ওর হাত নিজের হাতের ভাঁজে নিয়ে শক্ত করে ধরে। আধারের হাত তুলে হাতের উল্টো পিঠে ঠোঁট ছোঁয়ায় ও। আধার কিছুটা নড়ে উঠে আবারও বিড়বিড় করে কিছু বলে। শবনম ঝুঁকে আধারের বলা কথাগুলো শোনার চেষ্টা করে। আধার মেরিজান্ডন্টলি ভমি ভাঙা ভাবে। শবনম ফিক করে হেসে দেয়, তারপর আধারের গালে হাত রেখে বলে। শবনম, শয়তান রেজওয়ান। আমার বাদামি চোখওয়ালা শয়তান রেজওয়ান, ভাঙা গলায়, আমি যাব না তোমাকে ছেড়ে কোথাও। আর গেলেও কি? তুমি তো ঠিকই আমার পিছু পিছু চলে আসবে আমায় খুঁজতে। আধারের হাত ধরে আছে এখনো শবনম। চোখ দিয়ে বাধাহীনভাবে পানি গড়িয়ে পড়ছে ওর। হঠাৎ হাতে পানি পড়তেই নড়ে উঠে আধার। আলতো করে চোখ খুলতেই দেখে শবনম মাথা নিচু করে ওর পাশেই বসে কান্না করছে। সাথে সাথে ধরফরিয়ে উঠে বসে আধার, শবনমের মাথা তুলে উদ্বিগ্ন হয়ে বলতে শুরু করে ও। আধার, তারা তুমি কাঁদছ কেন? কষ্ট হচ্ছে তোমার? ব্যথা পেয়েছ?
প্লিজ বলো, আমাকে খুব চিন্তা হচ্ছে আমার। শবনম কিছু না বলে হুট করে আধারকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন করাই আধার টাল সামলাতে না পেরে পেছনের দিকে ঝুঁকে যায়। কিন্তু নিজেকে সামলে শবনমকে দু হাত দিয়ে আগলে নেয় ও। আধার, কি হয়েছে তারা? প্লিজ বলো আমাকে, শবনমের মাথায় হাত বুলিয়ে। শবনম, তুমি আসলেই খুব খারাপ। মাত্র কয় মাস দূরে ছিলাম আর এতেই তুমি আমার নামও ভুলে গেছ। আমি তারা নই শবনম। শুনেছ তুমি? কান দুটো ভালো করে খুলে শোনো, আমি শবনম। ওকে। আধারের চোখে বিস্ময়। ওর বিশ্বাস হচ্ছে না যে সত্যিই শবনমের সব মনে পড়ে গেছে। ওকে মনে পড়ে গেছে? আধার, তো তোমার সবকিছু মনে পড়ে গেছে? শবনম মাথা নাড়িয়ে, কেন, তুমি কি চেয়েছিলে যে আমার কিছু মনে না পড়ুক? আমি সব ভুলে থাকি আর এই সুযোগে তুমি কোনো ফিরিঙ্গিকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। আধারকে ছেড়ে রেগে নাক ফুলিয়ে ওর দিকে তাকিয়ে। আধার, আমি তো এ কথা দুস্বপ্নেও ভাবতে পারি না মেরি জান। সংসার দুঃখের হোক বা সুখের, আমি তোমাকে ছাড়া নিজের পাশে অন্য কাউকে কল্পনাও করতে পারি না। ইউ নো হাউ মাচ আই লাভ ইউ। শবনম, আই নো। আবারও আধারকে জড়িয়ে ধরে কেঁদে দেয় শবনম। আধার, তুমি কান্না করছো কেন মেরি জান? স্টপ ক্রিং। তুমি জানো না আমি তোমার কান্না সহ্য করতে পারি না। শবনম কান্না বন্ধ করে দেয়, কিন্তু এখনো ফোঁপাচ্ছে ও। আধার, আরভান কেমন আছে? শবনম, আরভান সুস্থ আছে। দেখা করেছি আমি ওর সাথে। এখন রেস্ট করছে হয়তো এখন। আধার থ্যাঙ্ক গড স্বস্তির নিঃশ্বাস ফেলে। চলো ওকে দেখে আসি। শবনম আধার উঠে শবনমকে নিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে আরভানকে দেখার জন্য। আরজু স্যুপ খাইয়ে দিচ্ছে আরভানকে। আরমান সোফায় বসে আছে আর রুবা দাঁড়িয়ে দেখছে ওদের। আধার রুমে ঢুকতেই সবাই ওর দিকে তাকায়। আধার, কেমন ফিল করছো আরভান? আরভান ব্যাটার হেসে, থ্যাঙ্কস টু ইউ। আধার, আমাকে কেন? আরভান, আরমান বলেছে আমায় যে তুমি ব্লাড দিয়ে আমার জীবন বাঁচিয়েছ। দ্যাটস হোয়াই থ্যাঙ্ক ইউ। আধার, যদি এমনটাই হয় তাহলে আমারও তোমাকে থ্যাঙ্ক ইউ বলা উচিত, কারণ তুমি একবার না অগণিত বার আমার জীবন বাঁচিয়েছ। আরভান, আমি কখন তোমার জীবন বাঁচালাম? আধার, এই যে এই মেয়েটা শবনমের পাশে দাঁড়িয়ে আমার জীবন, আর তুমি ওকে বাঁচানোর জন্য একবার না বহুবার নিজের জান বাজি রেখেছ। সো আই শুড থ্যাঙ্ক ইউ ফর এভরিথিং ইউ ডিড ফর আজ। আরভান কিছু বলল না, শুধু এক পলক শবনমের দিকে তাকিয়ে হালকা হাসল। শবনম ধীর পায়ে আরভানের সামনে এসে দাঁড়ায়। আরজু স্যুপের বোলটা রেখে দাঁড়িয়ে যায়। শবনম আরভানের পাশে বসে ওর হাতে হাত রেখে বলতে শুরু করে, শবনম, তুমি জানো আরভান, আমি ছোট থেকেই অ্যাঞ্জেলের গল্প পড়তাম। আমার সবচেয়ে প্রিয় গল্প ছিল নাইট অ্যাঞ্জেল। গল্পটায় একটা অ্যাঞ্জেল ছিল আর একটা প্রিন্সেস ছিল। অ্যাঞ্জেলটা সবসময় সব বিপদ থেকে প্রিন্সেসকে প্রোটেক্ট করত। তার বেস্ট হয়ে সব সময় তার পাশে থাকত। তার খুশিতে হাসত আর কান্নায় কষ্ট পেত। অনেক ভালো লাগত আমার। যখন পড়তাম তখন একটা কথাই ভাবতাম, আই উইশ আমারও এমন একটা অ্যাঞ্জেল থাকত। কিন্তু যত বড় হতে লাগলাম এটা বুঝতে শিখলাম যে অ্যাঞ্জেল বলতে কিছু নেই। কিন্তু এখন আমি সত্যিই বিশ্বাস করি যে অ্যাঞ্জেল আছে। আমার ছোটবেলার উইশ পূরণ হয়েছে তোমার রূপে। তুমি আমার লাইফের সে অ্যাঞ্জেল আরভান। থ্যাংক ইউ ফর বিইং ইন মাই লাইফ। আরভান শবনমের চোখ মুছে দিয়ে হালকা হেসে বলতে শুরু করে, আরভান, আমি শুধু চাই তুমি যেখানেই থাকো, যার সাথেই থাকো, হাসি খুশি থাকো। শবনম, আমিও এটাই চাই। শবনম একবার আরভানের দিকে তাকিয়ে আবার আরজুর দিকে তাকায়।
আরজু কিছুটা হকচকিয়ে যায় হঠাৎ শবনম ওভাবে ওর দিকে তাকানোতে। নার্স মেডিসিন আর ইনজেকশন নিয়ে এসেছে। নার্স, আপনারা প্লিজ বাইরে যান, পেশেন্টকে কিছুক্ষণ রেস্ট করতে দিন। সবার কথা অনুযায়ী সবাই বেরিয়ে যায় আর নার্স আরভানকে মেডিসিন খাইয়ে ইনজেকশন পুশ করে দেয়। আরভান ঘুমিয়ে পড়ে রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের ভাসমান মেঘের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আরজু। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকায় ও। শবনম দাঁড়িয়ে ওর পাশে। শবনম, আরভানকে খুব ভালোবাসো তাই না? হঠাৎ এমন প্রশ্নে কিছুটা অবাক হয় আরজু, সাথে বিব্রত, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে বলে ও। আরজু, এমন কিছুই না, আমরা জাস্ট ফ্রেন্ড, ছোটবেলার বন্ধু, এর থেকে বেশি কিছু না। শবনম, তুমি একটুও ভালো করে মিথ্যা বলতে পারো না জানো? তোমার আমার কাছ থেকে মিথ্যা বলার ট্রেনিং নেওয়া উচিত। আমি দিনে 100টা মিথ্যা বলি, অথচ কেউ ধরতেই পারে না। হেসে আরজু হেসে দেয় শবনমের কথায়। শবনম ওর দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, শবনম, তোমার চোখে আমি সেই ভালোবাসা দেখতে পারি যেটা আমার জন্য আধারের চোখে আছে। আমাকে তুমি মিথ্যা বলতে পারো, কিন্তু তোমার চোখ স্পষ্ট বলছে তুমি আরভানকে কতটা ভালোবাসো। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তুমি কথাটা স্বীকার করতে চাইছো না কেন। আমার জন্য? তুমি কি আমাকে কোনো কারণে হেট করো আরজু? মলিন মুখে আরজু, একদম না। তোমাকে কেন হেট করব আমি শবনম? বরং আমার তোমাকে অনেক বেশি পছন্দ। আমি তো এটা ভাবি, যদি আমার কোনো ছোট বোন থাকতো তাহলে অবশ্যই তোমার মতো হতো। একটু দুষ্টু, একটু মিষ্টি, একটু রাগী আর অনেক ইনোসেন্ট। হেসে শবনম, তার মানে তুমি আমাকে বোন ভাবো? খুশি হয়ে আরজু, হুম। শবনম, জানো আমার একটা বোন অলরেডি আছে, টুইন সিস্টার। ওর নাম কোয়েল। কিন্তু আমার বড় বোন নেই, তাই এখন থেকে তুমি আমার বড় বোন। ঠিক আছে আরজু, হুম। শবনম, তাহলে এখন তুমি ফ্রি হয়ে নিজের মনের কথা আমাকে বলতে পারো। আরভানকে ভালোবাসো তাই না? আরজু, কিন্তু ও আমাকে ভালোবাসে না। দীর্ঘ শ্বাস ফেলে, তুমিও জানো এটা। শবনম, তুমি কিভাবে সিউর হলে যে ও তোমাকে ভালোবাসে না? ও মুখে বলেছে। আরজু, না কিন্তু। শবনম, তুমি আন্দাজ করেছ তাই তো? কারণ আরভান বলেছে ও আমাকে ভালোবাসে, এজন্য তাই না? আরজু, হুম। শবনম, ও আমাকে ভালোবাসে এটা সত্য, কিন্তু ও তোমাকে ভালোবাসে না এটা সত্য না। আরজু, তুমি কি বলতে চাচ্ছ? শবনম, এটাই যে আমাদের জীবনে যত কাছের মানুষ আছে তাদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে আমাদের হৃদয়ে। প্রতিটা মানুষের জন্য আলাদা অনুভূতি, আলাদা স্থান থাকে মনে। আরভানের ক্ষেত্রেও তাই। ওর মনেও তোমার জন্য আলাদা প্লেস আর আমার জন্যও আলাদা। আমি চাইলেও তোমার জায়গা নিতে পারবো না, তেমনি তুমিও। তুমি কি জানো আরজু, আজও আরভানের কাছে তোমার ছোটবেলার ছবি আছে। আরজু কিছুটা অবাক দৃষ্টিতে তাকায় শবনমের দিকে। শবনম, হুম। ও যদি তোমাকে ভুলে যেত তাহলে কেন এত যত্নে ছবিগুলো রেখে দিয়েছে? যখন আমার স্মৃতি ছিল না, আরভান অ্যালবামে সবার ছবি দেখিয়েছিল আমাকে। যখন তোমাকে দেখিয়ে জিজ্ঞেস করি এটা কে, বিশ্বাস করো, আরভান এতটা আবেগ নিয়ে তোমাকে পরিচয় করাচ্ছিল যে কিছু সময়ের জন্য আমার মনে হচ্ছিল আমি নিজেও তোমাকে চিনি। ওর চোখে মুখে একটা খুশির ঝিলিক ছিল। কিন্তু যখন ও বলল যে হয়তো তোমার সাথে ওর দেখা হবে না, তখন সেই মুখে নিমিষেই অন্ধকার ছেয়ে গিয়েছিল। আরভানের হৃদয়ে তোমার জন্য আলাদা স্পেস আছে আরজু। তুমি এটা ভুলে যাও যে আরভান কখনো আমাকে ভালোবাসত, শুধু এতটুকু মনে রাখো যে ও এখন তোমার।
ওর তোমাকে প্রয়োজন আরজু। আরজু কিন্তু। শবনম ওকে একটা সুযোগ দিয়ে দেখো। তুমি নিজে অনুভব করতে পারবে ওর কেয়ার আর ভালোবাসা। ও চায় যে তুমি ওর পাশে থাকো, কিন্তু এটা ও কখনো নিজের মুখে বলবে না, কারণ ও গিল্টিড ফিল করে। ও মনে করে ও তোমাকে ধোঁকা দিয়েছে, তোমাকে দেওয়া কথা ভেঙেছে, এজন্য নিজেকে ও ক্ষমা করতে পারছে না। একবার আমার কথাগুলো গভীরভাবে ভাবো আরজু। শবনম চলে যায়, কিন্তু আরজু ঠাই দাঁড়িয়ে শবনমের বলা কথাগুলো ভাবছে। আরজু সত্যিই কি আরব আমাকে ভালোবাসতে পারবে? কনফিউজড হয়ে শবনম কেবিনে আসতেই আধার ওকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, আধার আমার জানটা এত বুদ্ধিমান হলো কখন? শবনম প্রথমত ওটা বুদ্ধিমতী হবে, বুদ্ধিমান না। তুমি দেখি বিদেশে থেকে বাংলা ব্যাকরণ ভুলে গেছো আধার। আধার ওয়ার্ডে নামেরই জান ফিলিংটায় খেয়াল দাও। শবনম আমার ডায়লগ আমাকেই ঘুরে। আধার তোমার সাথে থাকার সাইড ইফেক্ট। শবনম তাই নাকি? আধার মাথা নাড়িয়ে। হুট করেই শবনম আধারের পায়ের উপর জোরে পা দিয়ে চাপ দেয়, সাথে সাথে আধার দূরে সরে দাঁড়ায় ব্যথায়। আধার এটা কি করলে শবনম? ব্যথা পেয়েছি। শবনম সাইড ইফেক্ট কমালাম বলেই হেসে দেয় আধারের অবস্থায়। আধার শবনমকে ধরার জন্য এগোতেই ও দৌড়ে পালিয়ে যায়। আধার হেসে দেয় ওর কাজে। প্রায় 10 দিন পর আরভান এখন অনেকটা সুস্থ, বাসায় নিয়ে আসা হয়েছে ওকে। রুবা কিচেনে খাবার তৈরি করছে, তখনই আরমান চলে আসে ওখানে। আরমান রুবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে। রুবা ওকে দেখে বলে, রুবা কিছু লাগবে আরমান? আরমান মাথা নাড়িয়ে, রুবা কি লাগবে বলো? আরমান সরি লাগবে। রুবা কি? অবাক হয়ে। আরমান আইম সরি ফুপি। রুবাকে জড়িয়ে ধরে, আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তখন নিজের মধ্যে ছিলাম না। সরি। কাঁদো কাঁদো গলায়। রুবা তুমি কোনো ভুল করনি আরমান। ভুল তো আমার ছিল। উল্টো আমার তো তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত। সব জেনেও তুমি আরভান আর শবনমকে কিছু বলনি। শবনম আমাকে নিজের মায়ের জায়গা দিয়েছিল, আর আমিই কিনা ছলো ছলো চোখে। আরমান ফুপি তুমিও তো শবনমকে আমাদের তারা জায়গা দিয়েছ। যদিও তুমি ভুল করেছ, কিন্তু তোমার ইন্টেনশন খারাপ ছিল। যা হ্যাঁ, অবশ্যই তোমার পথ ভুল ছিল। রুবা আমি ওকে নিজের মেয়ের জায়গায় নিজের কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে ওর মাও তো ওর অপেক্ষায় আছে। আমি একজন মা হয়ে অন্য মায়ের কাছ থেকে তার সন্তানকে দূর করতে পারি না। চোখ মুছে আরমান ফুপি প্লিজ ডোন্ট ক্রাই। রুবাকে জড়িয়ে ধরে, আমি আর ভাই তো আছি। আমরা সবসময় তোমার সন্তান হয়ে তোমার পাশে থাকব। শবনম লাগেজ আটকিয়ে চারপাশে নিজের রুমটায় চোখ বুলায়। দীর্ঘ 11 থেকে 12 মাস এটাকেই নিজের ঘর ভেবে এসেছিল ও, কিন্তু আজ সবকিছু ছেড়ে চলে যেতে হচ্ছে ওকে। কষ্ট হচ্ছে, তবে খুশিও লাগছে নিজের পরিবারের কাছে ফিরে যাবে ভেবে। হঠাৎ দরজায় ঠক আওয়াজ শুনে সেদিকে তাকায় শবনম। রুবা হাতে একটা বাটি নিয়ে দাঁড়িয়ে। শবনম আম্মু তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। রুবা সব গোছানো শেষ? শবনমের পাশে দাঁড়িয়ে। শবনম এটা কি? বাটির দিকে ইশারা করে। রুবা তোমার পছন্দের ক্ষীর। তুমি বলতে যে আমার হাতের ক্ষীর তোমার প্রিয়, তাই ভাবলাম আজকে শেষবারের মতো তোমাকে কথা আটকে আসছে রুবার। শবনম হুট করে রুবাকে জড়িয়ে ধরে বলতে শুরু করে। শবনমকে বলল শেষবার? আমি তোমার মেয়ে হই, তাই আমার যখন খুশি হবে, যখন তোমার কথা মনে পড়বে,
আর যখনই তোমার হাতের ক্ষীর খেতে ইচ্ছে করবে আমি সোজা তোমার কাছে চলে আসব। তুমি এটা ভেবো না যে আমার আগের কথা মনে পড়ায় আমি তোমার ভালোবাসা ভুলে যাব। এই 1 বছর আমি তোমাকেই নিজের মা ভেবে এসেছি আর ভবিষ্যতেও তুমি আমার মা থাকবে, কারণ আমি মন থেকে তোমাকে নিজের মা মানি। আমার ভাগ্য অনেক ভালো যে আমার দুটো মা আছে, রুবা হুম, আর তুমিও সবসময় আমার মেয়েই থাকবে, আমার তারা। তুমি বসো, আমি তোমাকে খাইয়ে দেই। শবনম হুম। রুবা শবনমকে চামচ দিয়ে ক্ষীর খাইয়ে দিচ্ছে আর শবনম খুব আয়েশ করে খাচ্ছে। বিকেলে এয়ারপোর্টে দাঁড়িয়ে সবাই। আজকে শবনম আর আধার ফিরে যাবে, ওদের সি অফ করতে সবাই এসেছে। শবনম রুবাকে জড়িয়ে ধরে উনাকে বিদায় জানায়, তারপর আরমান আর তারপর আরভানকে। শবনম ভালো থেকো অ্যাঞ্জেল। আরভানকে জড়িয়ে ধরে। আরভান তুমিও ভালো থেকো। শবনমের পিঠে হাত বুলিয়ে। শবনম আশেপাশে তাকিয়ে আরজুকে খুঁজে, কিন্তু আরজু আসেনি। শবনমের মুখটা মলিন হয়ে যায় ও না আসায়। আধার সময় হয়ে গেছে শবনম। এনাউন্সমেন্ট হচ্ছে চলো। শবনম মাথা নাড়িয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই আরজু এক প্রকার দৌড়ে আসে। আরজু সরি আইম লেট শবনম। শবনম আরজু জড়িয়ে ধরে। আরজু তোমার জন্য গিফট খুঁজতে খুঁজতে লেট হয়ে গেছে। সরি শবনম, সমস্যা নেই, তুমি একদম ঠিক সময়ে এসেছ। আচ্ছা আমার গিফট কোথায়? আরজু এই নাও। একটা ছোট বক্স এগিয়ে দেয় ও শবনমকে। শবনম আবারও আরজুকে জড়িয়ে ধরে ওর কানে কানে বলে, শবনম আমার বিশ্বাস তুমি আরভানকে সবসময় হ্যাপি রাখবে। আই ট্রাস্ট ইউ। আরজু কিছু বলল না, শুধু হালকা হাসল শবনমের কথায়। শবনম তাহলে আমি আসি। সবাইকে উদ্দেশ্য করে, সবাই ভালো থাকবে। শবনম কিছুটা দূরে দাঁড়িয়ে সবাইকে এক পলক দেখে আধারের হাত ধরে। শবনম বাই। আরভানের শরীর কাঁপছে শবনমকে যেতে দেখে। মনে হচ্ছে এখনই ও পড়ে যাবে। হঠাৎ নিজের হাতে স্পর্শ অনুভব করে আরভান। পাশে তাকাতেই দেখে আরজু শক্ত করে ওর হাত ধরে আছে। শবনম ওদের দুজনের হাতের দিকে তাকিয়ে হালকা হাসল। ওর এখন আর খারাপ লাগছে না, কারণ ও জানে ওর অনুপস্থিতিতে আরজু সবাইকে সামলে নেবে। আধার যাওয়া যাক মেরি যান। বাসায় সবাই অপেক্ষা। শবনম হুম। আধার শবনমের হাত ধরে সবাইকে বিদায় জানিয়ে ওকে নিয়ে ভিতরে চলে যায়। আরমান ফুপি চলো। রুবা হুম। আরভান এখনো ঠাই দাঁড়িয়ে এন্ট্রি ডোরের দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি স্থির। বুকে কিছু একটা ভারী ভারী অনুভব করছে ও। খালি খালি লাগছে মনের ভেতর। হঠাৎ করেই আরজু আরভানের হাত ছেড়ে ওর বরাবর দাঁড়ায়। আরভান বুঝতে পারে না যে আরজু কি করতে চাইছে। আরভানকে অবাক করে দিয়ে আরজু নিজের হাঁটুর ভাঁজ করে ওর সামনে বসে পড়ে। আরভান আরজু তুমি আমাকে ছোটবেলায় একটা প্রমিস করেছিলে আরব। তুমি কি নিজের প্রমিস ভুলে গেছ? আরভান আমি ভুলিনি। আরজু তাহলে কি তুমি তোমার প্রমিস পূরণ করবে না? আরভান হুট করে পা ভাঁজ করে বসে পড়ে আরজুর সামনে, তারপর ওকে শক্ত করে জড়িয়ে ধরে। আরভান তুমি আমাকে যত ভালোবাসো আমি হয়তো ততটা ভালোবাসতে পারবো না আরজু, কিন্তু আমি কথা দিচ্ছি আমি সব সময় সব পরিস্থিতিতে তোমার পাশে থাকব। কখনো তোমাকে নিজের কাছ থেকে দূর করব না। তোমার চোখে কখনো পানি আসতে দিব না, আমি প্রমিস। আরজু হেসে আরভানকে জড়িয়ে ধরে। এতক্ষণ আশেপাশে সবাই ওদের দেখছিল। যদিও ওদের কথা কেউ বুঝেনি, কিন্তু ওদের অনুভূতি বুঝতে কারো অসুবিধা হল না। সবাই হাততালি দিচ্ছে ওদের দুজনের জন্য।
আরভান আরজুকে নিয়ে দাঁড়িয়ে যায়। আশেপাশে তাকিয়ে মাথা চুলকে নিচে তাকিয়ে হালকা হাসে ও। আরজু আরভানের হাত ধরে ওকে বলে, আরজু তাহলে যাওয়া যাক। বিয়ের জন্য সবকিছু প্রিপেয়ারও তো করতে হবে। হেসে আরভান আরজু আর আরভান চলে যায়। আরভানের অনেক ইচ্ছে ছিল একবার পেছনে ফিরে তাকানোর, কিন্তু আরভান আরজু হাত শক্ত করে ধরে সামনে এগিয়ে যায়। একবারের জন্যেও ও পেছনে ফিরে তাকায়নি। ও নিজের জীবনের নতুন সূচনা করতে চলেছে, তাই অতীতের দিকে ফিরে তাকিয়ে কষ্ট পেতে চায় না আরভান। আরমান রুবাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হঠাৎ রাস্তার পাশে তাকাতেই সুহানাকে দেখে গাড়ি থামায় ও। আরমান ফুপি, তুমি বাসায় চলে যাও, আমার একটা কাজ আছে। গাড়ি থেকে নেমে গিয়ে, রুবা, কি কাজ? আরমান বাসায় ফিরে বলবো। আরমান ড্রাইভারকে ইশারা করতেই গাড়ি এগিয়ে চলে যায়। আরমান দৌড়ে সুহানার সামনে যায়। শপিং করে মাত্র বেরিয়েছিল সুহানা। হঠাৎ আরমানকে সামনে দেখে কিছুটা অবাক হয়ে ওঠ। সুহানা, তুমি এখানে? শবনম আর আধার চলে গেছে? আরমান সুহানা ওহ। আরমান, আমি কিছু বলতে চাই তোমাকে। সুহানা, কি? আরমান, আই থিংক আই লাভ ইউ। স্পষ্টভাবে। হঠাৎ এমন কনফেশনে অবাক সুহানা। সুহানাকে চুপ থাকতে দেখে আরমান আবার বলে, আরমান, কিছু তো বলো। ডু ইউ লাভ মি? সুহানা, এটা কি কনফেশন ছিল? ভ্রু কুচকে আরমান, অবভিয়াসলি। সুহানা, আই থিংক আই লাভ ইউ। আরমানকে কপি করে বলল, এটা কোনো ধরনের কনফেশন? আরমান তাহলে কিভাবে কনফেশন করে? হোঁচকিয়ে সুহানা, এটাও আমাকে শিখিয়ে দিতে হবে? রেগে, মুভিতে দেখো না হিরো তার হিরোইনকে কিভাবে প্রপোজ করে। আমি ওই রকম প্রপোজাল চাই। যেদিন তুমি আমাকে ওভাবে প্রপোজ করবে সেদিনই আমি তোমাকে একসেপ্ট করব, এর আগে না। সুহানা সামনে হাঁটা শুরু করে। আরমান কতক্ষণ চুপ থেকে আবারও সুহানার পেছনে যেতে যেতে বলে, আরমান, ওই ধরনের প্রপোজ তো অনেক ভেজাল্ট। কিন্তু চিন্তা করো না, আমি ওভাবেই প্রপোজ করব, কিন্তু তোমাকে কিন্তু একসেপ্ট করতে হবে। পরে আবার রিজেক্ট করে দিও না। সুহানা, সেটা তোমার প্রপোজ করার স্টাইলের উপর ডিপেন্ড করে। আরমান, হ্যাঁ হ্যাঁ, ইউনিক করেই করব। সুহানা, দেখা যাবে। সুহানা হেসে নিজের গাড়িতে উঠে চলে যায়। আরমান ঠাই দাঁড়িয়ে ভাবতে শুরু করল কিভাবে প্রপোজ করলে সুহানা ওকে রিজেক্ট করবে না। শবনম জানালার সাইডে বসে আর আধার ওর পাশে বসে। শবনম যখন থেকে ফ্লাইটে উঠেছে ও খেয়াল করছে যে পাশের সিটের একটা মেয়ে বারবার আধারের দিকে তাকাচ্ছে। মেয়েটার দৃষ্টি দেখে সুবিধার মনে হচ্ছে না শবনমের। আধার যদিও খেয়াল করছে না, কিন্তু শবনমের মাথা ফেটে যাচ্ছে রাগে। শবনম নিজের রাগ সংবরণ করার জন্য আধারের হাত খামচে ধরে। নখগুলো একদম দাবিয়ে দিচ্ছে ওর আধারের হাতে। আধার ব্যথা পেয়ে হা হয়ে শবনমের দিকে তাকিয়ে বলে, আধার, মেরি জান, আমি আবার কি করলাম? ব্যথা লাগছে, প্লিজ নিজের বিল্লির মতো হাতটা ঢিলে করো। কাঁদো কাঁদো গলায়। শবনম নাক ফুলিয়ে আধারের দিকে তাকিয়ে হাত সরিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, শবনম, এই আপু, আপনার বাসায় কি ভাই জামাই বয়ফ্রেন্ড নেই? এভাবে আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে তাকে নজর দিচ্ছেন কেন? মেয়েটি যেন শবনমের কথায় লজ্জায় পড়ে যায়। সাথে সাথে মুখ ফিরিয়ে বসে পড়ে সে। আধার এতক্ষণে বুঝতে পারল আসল ঘটনা। আধার, ওহ, তো এই ব্যাপার। মুচকি হেসে শবনম মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে আছে। আধার শবনমকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ওর মাথায় ঠোঁট ছুঁয়ে বলে, আধার, তুমি আমার সাথে রাগ করছো কেন?
আমি থরি না ওই মেয়ের দিকে তাকিয়েছি। শবনম ওই মেয়েটা আবার তাকালে বলবে আমাকে এতটুকু বলে মন ভরেনি আমার। আধারকে জড়িয়ে ধরে হেসে। আধার আমার মনে হয় না মেয়েটা জীবনে আর অন্য কোনো ছেলের দিকে তাকাবে। শবনম অন্য কোনো ছেলের দিকে তাকাক বা না তাকাক আই ডোন্ট কেয়ার, কিন্তু এই ছেলের দিকে তাকাতে পারবে না, কারণ এই ছেলেটা আমার অনলি আমার। এই ছেলেটার জন্মই হয়েছে শুধু আমার জন্যে। আধার আর তোমার জন্ম হয়েছে শুধু আমার জন্যে। সমাপ্ত।